আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। গ্যাসের খরচ আপনারা কিভাবে অর্ধেক কমিয়ে নিতে পারবেন, ঝাড়ু কিভাবে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না, অনেক দিন পর্যন্ত ঝাড়ু ব্যবহার করতে পারবেন, ব্রাশের মধ্যে আপনারা মোজা পরাবেন কিসের জন্য, তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শশা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে আনা হয়, তবে শশা যদি ফ্রিজেও রাখি না কেন কিছুদিন থাকলেই দেখবেন শশাটা হলুদ হয়ে যায়। তাছাড়াও অনেক সময় দেখা যায় শশা শুকিয়ে যায়, আর এইরকম যদি হয়ে যায় শশা, সেক্ষেত্রে শশার স্বাদও কিন্তু একদমই ভালো লাগে না, যে সতেজ ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। তো আপনাদের যদি শশাগুলো শুকিয়ে যায় বা হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্র, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল। আপনারা এখানে নর্মাল জল দিয়ে বরফের টুকরো দিতে পারেন। তো আমি যেহেতু এখানে ঠান্ডা জলের ব্যবহার করছি, যার কারণে আমি এখানে বরফ ব্যবহার করছি না। এবার এই যে শশাগুলো রয়েছে সেগুলো আমি এই জলের মধ্যে এইভাবে করে দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট ঠান্ডা জলে রাখার কারণে দেখবেন শশার মধ্যে যে একটা শুকনো ভাব চলে আসে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। তবে আপনাদের যে হলুদ ভাবটা থাকে সেটা কিন্তু খুব বেশি ঠিক হবে না, কিন্তু শশাটা যখনই খাবেন দেখবেন যে শুকিয়ে যাওয়ার ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গ্যাস ওভেনে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি, তবে যখন আমরা রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের মধ্যে হয়তো তেল পড়ে যায় বা জল পড়ে যায়, বা কখনো দেখা যায় চা উতলে যায় বা দুধ পড়ে যায়। সেক্ষেত্রে যখন আমরা পরবর্তী সময় গ্যাসটা জ্বালিয়ে থাকি দেখা যায় গ্যাসটা কিন্তু ঠিকঠাকভাবে জ্বলে না, আবার জ্বললেও দেখা যায় এইভাবে করে জ্বলতে থাকে। এতে করে আমাদের কিন্তু গ্যাসের অপচয় অনেকটাই হয়, আর এই জিনিসটাই কিন্তু আমরা অনেকেই লক্ষ্য করি না। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্র, আর ওর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি সামান্য বেকিং সোডা, আর দিয়েছি সামান্য পরিমাণে ডিটারজেন্ট। এবার এইভাবে করে দুটো উপকরণকে মিশিয়ে দিয়েছি। এবার এই যে বার্নারটা রয়েছে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দুটো বার্নারই কিন্তু এই মিশ্রণের মধ্যে এইভাবে করে দিয়ে দিতে পারেন। আমার যেহেতু একটা বার্নারের মধ্যে সমস্যা হচ্ছে, যার কারণে একটা বার্নারই আমি এখন দিয়েছি, পরে আরেকটা বার্নার পরিষ্কার করে নেব। তো একটা ব্রাশের সাহায্যে কিছুক্ষণ পর আমি এইভাবে করে ঘষে নিচ্ছি। তবে খুব বেশিক্ষণ কিন্তু আমি মিশ্রণের মধ্যে রাখিনি, 2 মিনিটের মতো রেখেছিলাম। এইভাবে কিছুক্ষণ ঘষলেই দেখবেন বার্নারের মধ্যে যদি কোনো খাবারের টুকরো থেকে থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও তেল বা জল পড়ার কারণে যে সমস্যাটি হয়ে থাকে সেই সমস্যাটাও কিন্তু দূর হয়ে যাবে। তো দুটো সাইডে এইভাবে ঘষে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি একটা শুকনো কাপড় দিয়ে এই বার্নারটাকে মুছে তারপর আপনাদেরকে জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে কিভাবে জ্বলছিল, আর এখন কিন্তু ঠিকঠাকভাবে বার্নারটা জ্বলতে শুরু করেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, আর নিয়েছি একদম সামান্য পরিমাণের পেঁয়াজ, আর নিয়েছি এখানে একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি এইভাবে করে গ্রেট করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গ্রেট করে নেওয়া কিন্তু হয়ে গেছে, তবে একদম মিহি যে গ্রেট করতে হবে তা কিন্তু মানে নেই, যতটা সম্ভব আপনারা গ্রেট করে নেবেন। এবার এই গ্রেট করা পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি এখানে আটা। এই আটাটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে, 1 চামচের মতো আটা দিয়েছি। আর নিয়েছি এখানে আমি ভিনিগার, 1 ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি ভিনিগার কিন্তু এখানে দেব না, তবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পরবর্তী সময় কিন্তু ভিনিগারেরই ব্যবহার করব, জলের ব্যবহার কিন্তু করব না। এবার এই 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ আর ভিনিগারের একটা স্ট্রং গন্ধ থাকে, আর দুটো যদি একসাথে মিশিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন এই গন্ধটা কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে যাবে। চামচের সাহায্যে প্রথমে আমি এইভাবে করে এটাকে একটু মেখে নিয়েছি, তারপর হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। আর এটা কিন্তু খুব বেশি নরম বা পাতলা হবে না, আটা মাখার মতো একটা ডো তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে আমি ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। এবার এই বলগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করছে, তাছাড়াও কিচেনের মধ্যেও দেখা যায় অনেক সময়
ছোটোখাটো পোকামাকড় বা তেলাপোকা ঘোরাঘুরি করে। আর দেওয়ালের মধ্যে যদি টিকটিকিরা থাকে, কিচেনে দেখবেন রান্না বান্না করা হয়, তাছাড়াও খাবারও রাখা হয়, কোনোভাবে যদি টিকটিকি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো আপনারা কি করবেন, এই বলগুলো কিচেনের দেওয়ালের মধ্যে এইভাবে করে লাগিয়ে রেখে দেবেন। আটা দেওয়ার কারণে আমাদের এই মিশ্রণটা দিতে অনেকটাই সুবিধা হবে। তাছাড়াও ভিনিগার আর পেঁয়াজের একটা স্ট্রং গন্ধের কারণে টিকটিকি কিন্তু কোনোভাবে দেওয়ালের মধ্যে আসবে না। আমাদের যেখানে ইলেকট্রিক বোর্ড থাকে তার আশেপাশে অনেক সময় দেখবেন ফুটো থাকে, এখানেও কিন্তু ছোটোখাটো পোকামাকড় বা তেলাপোকা অনেক সময় বাসা বাঁধে। এইভাবে করে কিন্তু আপনারা এই জায়গার মধ্যেও রেখে দিতে পারেন। তাছাড়াও যেখানে দেখবেন তেলাপোকা বা টিকটিকির উপদ্রব রয়েছে সেই জায়গাগুলোতেও আপনারা কিন্তু দিতে পারেন। অনেক সময় দরজার ওপরের দিকেও দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করছে, এইভাবে করে দরজার সাইডে আমি দিয়ে দিলাম। তাছাড়াও আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় অনেক সময় দেখা যায় তার তলার সাইডে অন্ধকার জায়গা থাকার কারণে এই দিকেও কিন্তু ছোটোখাটো পোকামাকড় থাকে, বা অনেক সময় দেখা যায় ইঁদুরও কিন্তু আসা যাওয়া করতে থাকে। এইভাবে করে যদি রেখে দেন সেক্ষেত্রে দেখবেন ছোটোখাটো পোকামাকড় থাকার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। ভিনিগার আর পেঁয়াজের উগ্র গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু থাকতে পারবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুনের খোসা। রসুন আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে রসুনের যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তবে এই রসুনের খোসা ফেলে না দিয়ে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তবে রসুনের যে পাতলা একদম খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ব্যবহার করতে হবে। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুনের খোসাগুলো। এবার একটা খুন্তির সাহায্যে আমি এই রসুনের খোসাগুলো নাড়াচাড়া করতে থাকব। এই রসুনের খোসাগুলো আমি এইভাবে করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আর আস্তে আস্তে দেখবেন এই রসুনের খোসাগুলো কিন্তু কালো হতে শুরু করবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু রসুনের খোসাটা পুড়ে অনেকটাই কালো হয়ে গেছে আর টুকরোও কিন্তু হয়ে গেছে। এইভাবে করে আমি আরও 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু এই রসুনের খোসাগুলো অনেকটাই টুকরো হয়ে গেছে আর অনেকটাই কালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ পরিমাণের হলুদ। যে হলুদ আমরা রান্নাতে ব্যবহার করি সেই হলুদই আমি এখানে দিয়েছি। এবার হলুদটা দেওয়ার পর অনবরত কিন্তু এইভাবে করে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়লেই দেখবেন যে একটা ধোয়া ওঠার ভাব থাকে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আর যখনই এইভাবে নাড়তে থাকবেন রসুনের খোসাগুলো কিন্তু আরও বেশি ছোট টুকরো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ এইভাবে নেড়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আরও কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেব যাতে করে এটা একটু ঠান্ডা হয়ে যায়। এবার এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। বাকি যে রসুনের ছোট টুকরোগুলো রয়েছে সেগুলো হাতের সাহায্যে যদি এরকম করে নেন সেক্ষেত্রে দেখবেন ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। চাইলে একটু বেশি পরিমাণের বানিয়েও রেখে দিতে পারেন কোনো কৌটো বা জারের মধ্যে। তবে এটাকে এখন কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা পাত্র। এবার যে মিশ্রণটা বানিয়েছি এখান থেকে আমি 1/2 চামচের মতো মিশ্রণ নিয়ে নেব আর বাকিটা সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য। আর নিয়েছি এখানে আমি নারকেল তেল। আপনারা নারকেল তেলের পরিবর্তে যে তেল ব্যবহার করেন সেই তেলও নিতে পারেন, তবে সর্ষের তেল কিন্তু নেবেন না। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন। এখন দেখবেন অনেকেরই বয়সের আগে চুল পেকে যায়, তাছাড়াও অনেকে দেখবেন চুল কালো করার জন্য বাজার থেকে নানা ধরনের জিনিস কিনে নিয়ে আসে। আর বাজারের যে হেয়ার কালারগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোতে নানা ধরনের কেমিক্যাল কিন্তু মেশানো থাকে। চুল কালো হওয়ার পরিবর্তে অনেকেরই দেখবেন মাথার মধ্যে নানা ধরনের সমস্যা হয়, চুল উঠে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে আপনারা যদি এইভাবে করে বাড়িতে হেয়ার কালার বানিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের চুলেরও কোনো সমস্যা হবে না, এমনকি আপনাদের চুল কালো খুব ভালোভাবে হয়ে যাবে। আমি হাতের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা সপ্তাহে 1 দিন ব্যবহার করুন, দেখবেন 1 মাসের মধ্যেই কিন্তু আপনারা ফল বুঝতে পারবেন। যে চুল আপনাদের পেকে যাবে সেটা কিন্তু আস্তে আস্তে কালো করতে সাহায্য করবে, একদিন ব্যবহার করলে কিন্তু হবে না।
তো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। বেশ কিছুটা খেজুর আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়। খেজুর আমরা বাচ্চাদেরও খাইয়ে থাকি, আবার কখনো কখনো নিজেরাও খেয়ে থাকি। তবে কোনো কারণে যদি খেজুরটা না খাওয়া হয় বা হয়তো অনেক সময় আমরা যদি একটু বেশি পরিমাণের খেজুর নিয়ে আসি, সেক্ষেত্রে দেখা যায় খেজুরটা কিন্তু খারাপ হয়ে যায়, ফাঙ্গাস ধরে যায় বা পোকা ধরে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেবেন, তারপর খেজুরের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। তবে আগে কিন্তু অবশ্যই খেজুরটাকে পরিষ্কার জল দিয়ে ধোয়ার পর শুকিয়ে নেবেন, তারপরেই কিন্তু সরষের তেলটা মাখিয়ে নিতে হবে। সরষের তেল মাখানোর কারণে খেজুরের ওপরে একটা সরষের তেলের কোট তৈরি হয়ে যাবে, যার কারণে এই খেজুর তাড়াতাড়ি খারাপ হবে না। আর তারপর আপনারা কি করবেন, কোনো এয়ারটাইট বক্স বা কাঁচের জারের মধ্যে খেজুরগুলো রাখবেন। যদি কাঁচের জার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে। এই খেজুর যদি আপনারা রেখে দেন 1 মাস পর্যন্ত, ফ্রিজ ছাড়াও কিন্তু খেজুর ভালো থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু অনেক সময় তাড়াহুড়োর কারণে কাজ করে থাকি। তবে কখনো কখনো দেখবেন রুটি বানিয়ে থাকি বা ভাত করে থাকি বা অন্যান্য কোনো কিছু রান্নাবান্না করে থাকি। তাড়াহুড়োর কারণে অনেক সময় কি হয়, আমরা হাত দিয়েই কিন্তু কাজগুলো করতে যাই, যার কারণে হাতে গরম লেগে যায়। আবার কখনো কখনো কিন্তু আমাদের হাত পুড়েও যায়। এর ফলে আমাদের হাতটাও অনেক সময় পুড়ে যাওয়ার কারণে হাত জ্বালা করে, হাতের মধ্যে ফসকাও পড়ে যায়। আর পরবর্তী সময় কাজ করতেও কিন্তু অনেকটাই সমস্যা হয়। যদি আমরা রুটি বেলে থাকি বা আটার কোনো কাজ করে থাকি, সেক্ষেত্রে দেখবেন হাত দিয়ে করতেও অনেকটাই সমস্যা হয়। তবে আপনারা কি করবেন, যে আটার আপনারা রুটি খান, সেই আটা যদি মাখা থাকে সামান্য পরিমাণে নিয়ে নেবেন, আর যদি আটা মাখা না থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণের আটা জল দিয়ে মেখে নেবেন। এবার ছোট্ট একটা বাটির মতো বানিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন, তারপর আঙুলের সাহায্যে এরকম করে নেবেন। এবার আঙুলের মধ্যে যে জায়গাটা আপনাদের পুড়ে যাবে বা গরম লেগে যাবে, তার মধ্যে যদি এইভাবে আপনারা লাগিয়ে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন হাতের মধ্যে ফসকাও পড়বে না, আর যদি জ্বালা করে সেই জ্বালাও কিন্তু করবে না। এইভাবে করে আপনারা কিন্তু রুটিও বেলে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিন্তু ভারী ধরনের জামা কাপড় পরে থাকি, সেটা জরির কাজ হোক, স্টোন বসানো হোক, কি অন্যান্য নেটের কোনো ধরনের জামা কাপড়। তবে অনেক সময় দেখবেন আমরা যদি সেই ভারী ধরনের জামা কাপড় পরে কোথাও যাই, বা অনেক সময় দেখা যায় সেই জামা কাপড়ের মধ্যে যদি কোনো খাবারের দাগ হোক কি নোংরা লেগে যায়, অল্প জায়গায় হওয়ার কারণে কেউই কিন্তু দোকানে লন্ড্রিতে দিই না, বাড়িতেই আমরা কিন্তু একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করার চেষ্টা করি। তবে জরির কাজ বা স্টোন বসানোর যদি কাজ থাকে, সেক্ষেত্রে দেখা যায় ব্রাশের সাহায্যে ঘষার কারণে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়, কখনো কখনো সেই জামা কাপড়ও কিন্তু ফেটে যায়। তবে আপনারা যখনই এই ধরনের জামা কাপড়ের মধ্যে ব্রাশ দিয়ে ঘষবেন, কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো মোজার ভেতরে প্রথমে ব্রাশটাকে আপনারা এইভাবে পরিয়ে নেবেন। এর মধ্যে মোজা পরানোর কারণে যখনই আপনারা আপনাদের ভারী ধরনের জামা কাপড়, সেটা জরির কাজ হোক, স্টোন বসানো হোক, যাই হোক না কেন, এইভাবে যদি ঘষে নেন, ডাইরেক্ট ব্রাশটা কিন্তু জামা কাপড়ের মধ্যে লাগবে না, ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, এমনকি জামা কাপড় নষ্টও কিন্তু হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। কিছুটা ডাল সেদ্ধ করে নিয়েছি। ডাল আমরা কম বেশি আমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি। তবে অনেকে দেখবেন ডাল খেতে আমরা খুবই পছন্দ করি, তবে ডাল খাওয়ার কারণে অনেকেরই গ্যাসের সমস্যা বা ইউরিনের সমস্যা হয়, যার কারণে ডাল খেতে পছন্দ করলেও অনেকেই ডাল আমরা খেতে পারি না। কিভাবে আপনারা ডাল করলে ডাল খাওয়ার পর গ্যাসেরও সমস্যা হবে না, এমনকি ইউরিনেরও সমস্যা হবে না। প্রথমে আপনারা ডালটা ঠিক যেভাবে ফোড়ন দেন, ঠিক সেইভাবে ফোড়ন দিয়ে দেবেন। আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব।
তারপর এই ডালের বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। আপনারা ডালটা যতটা ঘন বা পাতলা করবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটা যখন ফুটতে শুরু করবে দেখবেন ডালের ওপরে একটা ফেনার মতো আস্তরণ ভাসতে থাকবে। আর যদি আপনারা এই ফেনা সমেত ডালটা খান সেক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা বা ইউরিনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যখনই আপনারা ডাল রান্না করবেন, ডাল সেদ্ধ করার সময় হোক কি ফোড়ন দেওয়ার সময়, এইভাবে করে ফেনাটাকে তুলে নেবেন। তারপর যদি আপনারা ডাল খান আপনাদের কোনোভাবেই কিন্তু ইউরিনের সমস্যা বা গ্যাসের সমস্যা হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ঝাড়ু দেওয়ার জন্য আমরা কম বেশি অনেকেই ফুল ঝাড়ুর ব্যবহার করে থাকি, ঘরটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তবে অনেক সময় দেখবেন আমরা যখন আমাদের আলমারির তলা, খাটের তলা, ফ্রিজের তলা এই জায়গাগুলো ঝাড়ু দিই সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা বাড়ির ভেতরে চুল ছাড়িয়ে থাকি সেক্ষেত্রে আলমারির তলা হোক কি ফ্রিজের তলা বা শোকেসের তলা, চুলের টুকরো বা সুতো অনেক সময় পাখার হাওয়াতে চলে যায়। আর যখনই আমরা ফুল ঝাড়ু দিয়ে এইভাবে ঝাড়ু দিই সেক্ষেত্রে ঝাড়ুর মধ্যে নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার হলেও চুলের টুকরো বা সুতো আটকে রয়ে যায়। যদি ওপরের দিকে থাকে সেটা কিন্তু আমরা হাত দিয়ে খুব সহজেই ছাড়িয়ে নিলেও অনেক সময় ঝাড়ুর ভেতরেও কিন্তু থেকে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু কোনোভাবেই সেই সুতো বা চুল পরিষ্কার করতে পারি না। তবে কিভাবে আপনারা চুল বা সুতো পরিষ্কার করবেন, নিয়ে নেবেন একটা পুরনো চিরুনি দিয়ে যদি এইভাবে করে ঝাড়ুটাকে ছাড়িয়ে নেন দেখবেন ভেতরে যদি কোনো সুতো, চুলের টুকরো বা নোংরাও থেকে থাকুক না কেন সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। আমরা অনেকেই ঝাড়ুটাকে মাঝে মধ্যেই ধুয়ে দিই যাতে করে পরিষ্কার থাকে, এমনকি চুল বা সুতোর টুকরো বা নোংরা যদি থাকে সেটা খুব সহজেই বেরিয়ে যায়। তবে ঝাড়ু যদি জল দিয়ে ধুয়ে দেওয়া হয় সেক্ষেত্রে খুব বেশি দিন আমরা কিন্তু ব্যবহার করতে পারি না, অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো মাঝে মধ্যে আপনারা একটা পুরনো চিরুনি দিয়ে এইভাবে করে যদি ঝাড়ুটাকে পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন পরিষ্কারও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ।